यस मैम। জি ম্যাম। আচ্ছা, আমরা পেন টুল দেখছি, এরপরে আছে এই যে টাইপ টুল। টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারি। টাইপ টুল দিয়ে আরো অনেক কাজ করা যায়। আপনার কথা আমার কথা বুঝতে পারছেন না? ম্যাম এখনো দেখা হ্যাঁ যাচ্ছে না ম্যাম। বুঝতে পারছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। তো এই যে একটা খালি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিয়েছি। এরপরে এখানে পেন টুল তো আমরা সবাই দেখলাম, পেন টুল গুলো। আর এখানে টেক্সট টুল আছে, টেক্সট টুল বা টাইপ টুল যেটাই বলেন না কেন, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। টাইপ টুল দিয়ে লেখার জন্য আমরা ব্যবহার করি, যে কোনো কিছু লেখার ম্যাম ক্ষেত্রে হতে পারে। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? কিছু শুনতে পাইনি, আরেকবার যদি বলতেন। শুনতে পাইনি কিছু, কথা কেটে কেটে আসতেছে কিছু বোঝা যাচ্ছে না ম্যাম। মাঝে মাঝে। হচ্ছে নেটের সমস্যার কারণে এটা, এখন ম্যামের তো কিছু করার নেই। টাইপ টুলে পরে আসবো। এখন আমরা শেপ দেখি। এখানে বেশ কিছু শেপ আছে দেখেন, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। এই প্রত্যেকটা টুলের ক্ষেত্রে যে এখানে যদি আমি রেক্ট্যাঙ্গেল নেই একটা, এটা একটা শেপ হবে। কি হবে? শেপ, তাই না? একটা শেপ হবে। এই শেপটা যদি আমরা চাই যে এখানে ফিল কালার দিব, এই যে এখানে ফিল কালার, স্ট্রোক কালার দেওয়ার অপশন আছে। আর এই যে এখানে কিন্তু আরো অনেক কিছু দেয়া আছে, হাইট উইডথ কত হবে, মাপ দেয়া আছে। আমাদের যদি নির্দিষ্ট মাপের প্রয়োজন হয়, তাহলে এই যে এই লেয়ারটা এখন সিলেক্টেড, এটা সিলেক্টেড আছে এই অবস্থায়, এখান থেকে মানগুলো চেঞ্জ করে দিতে পারবো আমরা, যে কত পিক্সেল চাই। অনেক সময় আমাদের একটা নির্দিষ্ট মাপে দরকার হয়, এখান থেকে আমরা ফিল কালার সিলেক্ট করে দিতে পারবো। যে কোনো একটা ফিল কালার সিলেক্ট করে দিতে পারবো। ফিল কালারের সাথে এখানে স্ট্রোক কালারও দেওয়া যাবে। স্ট্রোক সিলেক্ট করে এখান থেকে সাপোজ একটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পরে এখানে 1px আছে, এখান থেকে আমরা বাড়াই দিতে পারি যতটা ইচ্ছা। দিলাম, দেওয়ার পরে এই যে এখানে মানে স্ট্রোকের ইটা বাড়াই দিচ্ছে ম্যাম এটা। হ্যাঁ, স্ট্রোক বাড়াচ্ছি। স্ট্রোক এখান থেকেও বাড়ানো যাবে, আমি এখান থেকে প্রপার্টিজ থেকে দেখাচ্ছি, এখান থেকেও বাড়ানো যাবে। এবারে স্ট্রোক অপশনস, এই যে এখানেও আছে, এখানেও আছে, সেম জিনিসগুলোই। স্ট্রোক অপশনসে এখানে আমরা স্ট্রোকটা কেমন চাচ্ছি। যদি ড্যাশ লাইন নেই তাহলে ড্যাশ লাইনের স্ট্রোক আসবে। এবার ড্যাশের ক্ষেত্রে দেখেন, ড্যাশের সাইজ হচ্ছে 4 দেওয়া আছে, গ্যাপ হচ্ছে 2 দেওয়া আছে। আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে ড্যাশটা ছোট বড় করে নিতে পারবো নিজেদের প্রয়োজন অনুযায়ী। ছোট ছোট ডটস আছে, যেখানে ডটস এর আরেকটা আছে, তাহলে এখানে দিতে হবে 0। 0 দিলে এরকম ছোট ছোট আসবে। আগেরটাতে কত ছিল? 4 ছিল, এই জন্য একটু বড় ছিল। এটা 0 দেওয়া হয়েছে, এই জন্য একদম ছোট ছোট আসছে। আর গ্যাপ দেওয়া আছে 2, মাঝখানে যে গ্যাপ, এটা হচ্ছে 2 পিক্সেলের মতো গ্যাপ আছে। তো এটার গ্যাপটাও আমরা চাইলে বাড়াতে পারবো। আবার যদি দুই রকমের চাই, যদি এরকম আর এরকম ড্যাশ দুইটা মিক্স করে চাই, তাহলে দুই রকম মাপটাই এখানে দেওয়া যাবে। ড্যাশ এবং গ্যাপ দিয়ে দিলে ড্যাশ লাইন অনুযায়ী চলে আসবে। ঠিক আছে? বুঝতে পারছি কি সবাই? স্ট্রোক লাইন। স্ট্রোক লাইন শেষ করার পরে এখানে যদি স্ট্রোক লাইন না নেই, এটা নিয়ে বোঝানোর জন্য, তো এটা দেওয়ার পরে এখানে দেখেন আরো অপশন আছে, যে এর পজিশন গুলো কোথায় হবে। এটা আছে আউটসাইড, দেখে বুঝতে পারছি আমরা এটা আউটসাইডে আছে, তাই না? এটা দিলে সেন্টারে চলে আসবে, মাঝামাঝি আসবে। এটা দিলে একদম ভেতরে চলে আসবে। ভেতরে হবে, পজিশনটা কোথায় হবে, স্ট্রোকের পজিশন চেঞ্জ করতে পারবো এটা দিয়ে। আর এটা হচ্ছে কর্নার গুলো কেমন হবে। কর্নার গুলো, প্রত্যেকটা যে জয়েন্ট আছে, পয়েন্ট গুলো থেকে আমাদের যে স্ট্রোক গুলো আসবে, স্ট্রোক গুলো কোন দিকে কেমন হবে। এই যে রাউন্ডেড হতে পারে, এটা এভাবে বোঝা যাবে না, আরো জুম করলে হয়তো বোঝা যাবে যে পার্থক্যটা কি আসছে। আর এখানে আছে কর্নার, কর্নারটা রাউন্ডেড চাচ্ছি কিনা, যেখানে আমার স্ট্রোকটা মিলছে তার কর্নারটা কেমন হবে। এটা হচ্ছে এই কর্নার। আর এইখানে এই যে 0 পিক্সেল দেওয়া আছে, যে কর্নারটা যদি আমি রাউন্ডেড চাই, তাহলে এখানে সাপোজ দিলাম 10, এন্টার প্রেস করলাম, হয়ে গেছে না রাউন্ডেড হয়ে গেছে। এখন যদি আমি একটা কর্নার রাউন্ডেড চাই, তাহলে এই যে লিংকটা অফ করে দিয়ে একটা 10 আছে, বাকিগুলোকে কমাই দিতে পারি বা 0 করে দিতে পারি। একটা 0 হয়েছে, এই একটা কর্নার কিন্তু 0 হয়েছে, বাকি তিনটা কিন্তু সেমই আছে। খেয়াল করছেন? একটা পরিবর্তন করলাম না, একটা পরিবর্তন করলাম। এবার এই যে এখানে আরো অপশন আছে, কি কি আছে দেখি। যদি আমি আরেকটা নেই, কম্বাইন শেপ, যদি ক্লিক করে আরেকটা শেপ নেই, তাহলে শেপ দুইটা কম্বাইন হয়ে যাবে।
যদি আমি চাই যে সাবট্রাক্ট করব, তাহলে এই যে এটা ক্লিক করব, এটা ক্লিক করে এই যে এখানে রেক্ট্যাঙ্গেল আছে, এখান থেকে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাবট্রাক্ট হয়েছে, সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। এই যে পেছনের অংশটা এটা সাবট্রাক্ট হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে গেছে, সাবট্রাক্ট হয়েছে না? ম্যাম নেটের কারণে একটু প্রবলেম হয়েছে ম্যাম, একবার একটু দেখাবেন ম্যাম এইটার। এই যে আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে এই যে ম্যাম বুঝতে পারিনি, এই আরেকবার একটু বলতেন। হ্যাঁ বুঝতে ম্যাম, পারিনি। এই পর্যন্ত বুঝছিলাম ম্যাম, এর পরের থেকে একটা আছে, একটা শেপ থাকা অবস্থায় আমি আরেকটা শেপ এখানে নিচ্ছি, নেওয়ার পরে আমি এই যে এখানে ক্লিক করলাম, কেটে নিতে চাচ্ছি আমি, সাবট্রাক্ট করে দিল, সাবট্রাক্ট হয়ে গেছে এটা, তাই না? তো এখানে কম্বাইন আছে, কম্বাইন করলে জি ম্যাম। একসাথে হবে, সাবট্রাক্ট করলে কেটে যাবে। এখানে আরেকটা অপশন আছে যেটা একটু আগে বলছিলেন যে পাথ ফাইন্ডার কোথায় পাবো। তো এখানে যে শেপগুলো আছে সবগুলো এভাবে আপনি কাটতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? জি ম্যাম। প্রপার্টিজ গুলো সব আছে। সাপোজ আমি এই প্রপার্টিজ এখানে নাই, আমি এটাকে ডিসিলেক্ট করে ফেলছি, এখন এটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করলে এখানে কালার আসবে, একটা ক্লিক করলাম, এর মধ্যে আবার ক্লিক করে যদি আমি কালার চেঞ্জ করি, এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে না? ম্যাম কালার আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি কেউ বুঝতে পারছেন না? জি জি। ম্যাম আপনার কথা কিছু সব শুনতে বাধা পাচ্ছি না। বাধা আসছে। ম্যাম এর আগে কথা শোনা যায়নি। আচ্ছা, না ম্যাম কিছু নেটওয়ার্কের সমস্যা শুনতে হচ্ছে পাইনি। বোধহয়, এই জন্য কথা বোঝা যাচ্ছে না। তো আমি ম্যাম শেপ কথা খুব বেঁধে দেখাচ্ছিলাম, বেঁধে আসতেছে তো এই জন্য। আর এই শেপের যদি কোনো পরিবর্তন করতে হয়, এই যে প্রপার্টিজ থেকে চেঞ্জ করা যাবে, প্রপার্টিজ নিয়ে আসবেন, উইন্ডোতেও প্রপার্টিজ আছে, উইন্ডো থেকেও নেওয়া যাবে। এই যে প্রপার্টিজ এখানে অন করা আছে দেখেন, এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি, লেয়ার সিলেক্ট করে প্রপার্টিজে আসলে এটা চেঞ্জ করা যাবে। আর এরপর আরেকটা যদি নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে এখানে আরো অনেকগুলো আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, আমরা দেখলাম যে রেক্ট্যাঙ্গেলকেও রাউন্ডেড করে নিতে পারছি আমরা, কর্নার গুলো। ইলিপস আছে, ইলিপটিক্যাল সিলেকশন নিতাম, সেম ভাবে এখানে শেপ নিতে পারবো, শেপ নিয়ে ফিল কালার, স্ট্রোক কালার দিতে পারবো। তারপর আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো দেখে নিতে পারবো যে কিভাবে আমরা একটা অ্যাড করব বা বাদ দিব। অথবা আরেকটা অপশন আছে, এই যে শেপে যখন আসছি এখান থেকে দিয়ে দিতে পারি আমরা কম্বাইন শেপ, সাবট্রাক্ট, ফ্রন্ট শেপ, এখান থেকে চেঞ্জ করলেও চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ করলেও চেঞ্জ হবে। একাধিক শেপ যদি নেই, অ্যালাইনমেন্টের দরকার হয়, একাধিক শেপ নিয়ে দুইটা লেয়ার সিলেক্ট করে অ্যালাইনও করা যাবে, ঠিক আছে? আর এখানে এগুলো আপনারা পারবেন, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, সবগুলোর কাজ প্রায় একই রকম। আর পলিগন নেওয়ার সময়, এই যে পলিগন যখন আমি নিচ্ছি, পলিগন নেওয়ার পরে এই যে পলিগনের প্রপার্টিজ অন করে এখানে দেখেন ডেনসিটি কত হবে, ডেনসিটি 100% আছে, ডেনসিটি কমাবেন কিনা, ফেদার কতটুকু হবে কালারের ক্ষেত্রে, এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এই যে সিলেক্ট এন্ড মাস্ক বা কালার রেঞ্জ বা ইনভার্ট করতে হবে কিনা, এগুলোও করা যাবে এখান থেকে। এখানেও আমরা এখান থেকে যে কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা, কালার আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট ইউজ করলে যেখান থেকে গ্রেডিয়েন্ট আরো আছে, এখান থেকে কোনো শেপের মধ্যে গ্রেডিয়েন্টও চাইলে অ্যাপ্লাই করা যেতে পারে। স্ট্রোক যদি দিতে চান, স্ট্রোক বাড়ানো যাবে, স্ট্রোক কমানো যাবে। আর এরপরে আছে কি লাইন, যে লাইন আছে, সিম্পল একটা লাইনের যদি প্রয়োজন হয়, লাইন এখানে নেওয়া যাবে, এবং লাইনের যে ফিল কালারের স্ট্রোক দেয়া আছে অলরেডি, এটাতে স্ট্রোকই আসবে, ফিল কালারই আসবে। এরপর যদি এর উপরে আবার স্ট্রোক দিতে হয়, স্ট্রোক অ্যাপ্লাই করা যাবে অন্য কালারের, এবং এইখান থেকে স্ট্রোক লাইন কিভাবে হবে, কেমন হবে, সেটাও চেঞ্জ করা যাবে। আর এই যে এখানে দেয়া আছে মাপ, 882 পিক্সেলে আছে, এটা আমরা চাইলে কমায় বাড়ায় নিতে পারবো যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। এবার আসি, এই লেয়ার গুলো বাদ দিয়ে এবার আসি হচ্ছে কাস্টম শেপে।
কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে কোনো নির্দিষ্ট শেপ এখানে নাই। এখানে আমরা এই যে উপরে কাস্টম শেপ টুলের এই যে অপশনটা ওপেন হয়ে গেছে, এখানে অনেকগুলো শেপ আছে। অনেকগুলো শেপ আছে, এখান থেকে যে কোনো শেপ আমরা নিয়ে ডিজাইনে ব্যবহার করতে পারি। সাপোজ আমি এই পাখির শেপটা নিচ্ছি, হয়ে গেছে পাখি, এটা একটা শেপ চলে আসছে। এবার এখানে ফিল কালার দেন। জাস্ট ড্র্যাগ করলে হয়ে যাবে? বাহ, জাস্ট ড্র্যাগ করলেই হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। আবার যদি মনে করেন এর উপরে স্ট্রোক অ্যাপ্লাই করবেন, সেটাও করা যাবে। আর এখানে আরো অনেক শেপ আছে। এখানে দেখেন আরো অনেক শেপ আছে, যদি খুঁজে না পান এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে স্মল থাম্বনেইল, লার্জ থাম্বনেইল দেওয়া যাবে। আর অল দেবেন, তাহলে সব রকম দেখা যাবে, আলাদা আলাদা করেও দেখা যাবে। অ্যানিমেলস, অ্যারোজ আলাদা আলাদা আছে। তবে যাদের ভার্সন আলাদা, আমারটা সেম ভার্সন যাদের আছে তারা এইভাবেই পাবেন, আর যাদেরটা ভার্সন আলাদা তারা হয়তো একটু অন্যভাবে পাবেন। একইভাবে এই যে এখানে ফিল কালার, স্ট্রোক কালার চেঞ্জ করা যাবে। যদি স্ট্রোক অন্যরকম দিতে চান, যে ড্যাশ লাইন বা অন্য কিছু, সেটাও দিতে পারবেন। হাইট ওয়েট কত হবে, সাইজ ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, ম্যাম এটা সেটিং এ যেটা বলেন আবার একটু বলেন ম্যাম, ওই সময় কথাটা এখানে ব্রেক হয়ে যাওয়ার গেছিল। পরে, এখানে যাওয়ার পরে হয়তো অনেকেরটাতে যদি শুধু অ্যানিমেল দেওয়া থাকে, শুধু অ্যানিমেলে যে রিপ্লেস করার জন্য বলছে, এখান থেকে এই যে শুধু অ্যানিমেলটাই আছে। এখন আমি অ্যানিমেল দিয়েছি না, শুধু অ্যানিমেলের যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছে, সবগুলো তো আমি দেখতে পারছি না। এখন আমি এই যে অল ক্লিক করব, অল ক্লিক করলে এখানে অল সব রকম গুলোই আমি এখানে দেখতে পাচ্ছি। কি ম্যাম, বুঝতে পারছি। এখানে অনেকগুলো আছে, আপনারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। অ্যারোজ আছে, তারপর আপনার যখন বিজনেস কার্ড করতে যাবেন তখন আপনার হয়তো টেলিফোনের একটা মেসেজের এরকম অনেক আইকনের মতো তৈরি করার প্রয়োজন হতে পারে, তখন এখান থেকে এই শেপগুলো ব্যবহার করতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছি? ওয়ার্ল্ডের শেপ আছে। জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে সবাই একটু শেপগুলো প্র্যাকটিস করেন। ম্যাম এইখানে যে হলো রাউন্ড করার জন্য দিলাম, মানে এইটাও তো ম্যাম হয়নি এইখানে। এন্টার প্রেস করেন। এবার আপনি যে চেঞ্জটা করলেন, চেঞ্জটা করার জি পর ম্যাম, এন্টার প্রেস করেন। ইন্টারপ্রেস করছিলাম ম্যাম, তাও হয়নি তো। আচ্ছা, ডি সিলেক্ট হয়ে গেছে, আপনার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড নাই। ম্যাম এবার ঠিক আছে? হ্যাঁ, এবার এবার দেন। ওইটা তো হলো জাস্ট শুধু ট্রান্সফরমেশন সিলেক্ট করে আসছে, নিছি, এই এটা কমপ্লিট বাটনে আগে ক্লিক করেন। একদম ছোট ছিল। হ্যাঁ, 4 একদমই ছোট, মানে যেই মাপের আপনার রেক্ট্যাঙ্গেল সেই অনুযায়ী 4টা অনেক ছোট হয়ে যায়। কারণ দেখেন আপনার হাইট এবং উইডথটা খেয়াল করেন, সেই অনুপাতে দেন। এখানে দেখেন কত আছে, অনেক বেশি না? এই কারণে বোঝা হ্যাঁ, যায়। এখানে 1060 পিক্সেল আছে, সেখানে হ্যাঁ, মাত্র 15 পিক্সেল দেওয়া আমারটা হয়েছে। কম ছিল, আমারটা কম ছিল, এই জন্য আমারটাতে বোঝা যাচ্ছিল।
ম্যাম জি বলেন। এই যে লাইনটা, এই লাইনটা কি ম্যাম মোটা বা ই করা সম্ভব না ম্যাম? লাইনটা হচ্ছে একটা সিম্পল লাইনই আসে, আর লাইনের উপরে ফিল কালার বাদে যদি আপনি স্ট্রোক কালার দেন তাহলে এটা আরেকটু মোটা হবে, এর উপরে যখন আপনি স্ট্রোক অ্যাপ্লাই করবেন। লাইনটা তো একদম থিন হয়, এর উপরে যখন আপনি হালকা স্ট্রোক একটু অ্যাপ্লাই বেশি ম্যাম। করেন তখন এটা মোটা হবে, তাও খুব বেশি হবে না কারণ লাইনটা তো একদমই জি ম্যাম বুঝতে, থিন একটা লাইন। হ্যাঁ একদম ছোট আকারে ভাবে। জি ম্যাম বুঝতে পারছি। এখানে গ্রেডিয়েন্ট ওইভাবে অ্যাপ্লাই হবে না, আপনার আগে সিলেক্ট তাহলে করতে ম্যাম হবে, শেপ সিলেক্ট করেন, শেপের লেয়ারে এসে আপনি শেপের টুলে যান, তাহলে শেপ সিলেক্ট হয়ে যাবে। আগে শেপ সিলেক্ট করেন, তারপর বলছি শেপ লাইনের মধ্যে শেপ সিলেক্ট হয়ে ম্যাম গেছে। করছি এখন এই যে ফিল কালারের উপর ক্লিক করেন, ফিল কালারের উপরে উপরে, হ্যাঁ এখানে হ্যাঁ, এর মধ্যে এই যে দেখেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আগে গ্রেডিয়েন্ট দিয়ে নিতে হবে, দেওয়ার পরে আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করেন, অপশনগুলো চলে আসবে। এবার এখান থেকে কোন গ্রেডিয়েন্টটা জি ম্যাম দিবেন এই বা যে, নিজে তৈরি করবেন করতে পারবেন। জি ম্যাম বুঝতে পারছি, এই যে করছি। ঠিক আছে। ম্যাম এইগুলা কি সব ফোল্ডার করে দেয়া আছে? আপনারটা 20 ভার্সন, তো আপনারটাতে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে দেখেন আছে। ম্যাম ক্লিক এই করছি, স্লো অ্যারোতে কাজ ক্লিক করেন, করতেছে ম্যাম। অ্যারো এই পাশে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করেন। ম্যাম পাওয়া গেছে। বাহ ম্যাম সুন্দর সুন্দর গাছ আছে তো। কন্ট্রোল টি দিলাম। হ্যাঁ ট্রান্সফর্ম হবে, রেস্টোরেট করা আছে ম্যাম। একটু ওয়েট করতে হবে, টাইম লাগতেছে। ম্যাম রেস্টোরেট আছে। বুঝি নাই কি আছে। বললাম যে রেস্টোরেট। কাজ করি তখন সেটা হরিজন্টালি লেখা হয়, ভার্টিক্যাল নিয়ে টাইপ করলে এই যে এখানে অলরেডি দেখা যাচ্ছে ভার্টিক্যালি কাজ হয়। তো হরিজন্টাল টাইপ টুল নিয়ে এখানে সাপোজ লরেম ইপসাম লেখা আছে, এই লেখাটাই থাকলো, আমি এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। এখান থেকে সাইজ বড় করা যায়, চাইলে আরো বড় করা যাবে। আর একটা কাজ করতে পারি আমরা, উইন্ডো থেকে ক্যারেক্টার ক্যারেক্টার নিয়ে আসার পরে দেখেন এইখান থেকে কিন্তু ফন্ট সাইজ আরো বাড়ানো যাবে। 72 দিয়ে আছে, আমি এখানে দিয়ে দিলাম 120, এন্টার প্রেস করলাম, বড় হয়ে গেছে। আর এই যে এখানে আছে অটো দেওয়া আছে, এখান থেকে আমরা কত পিটি দিব সেটা আমরা দিতে পারি, উচ্চতা এখান থেকে ঠিক করা যাবে। আর একটা আছে যে ট্র্যাকিং,
এটা এখান থেকে যদি আমরা কমাই বা বাড়াই আস্তে আস্তে এই যে মাঝখানের গ্যাপটা এই যে 100% দেয়া আছে 100 দেয়া আছে এগুলো কমানো বাড়ানো যাবে। আর এই যে অল ক্যাপস দেয়া আছে তাই সবগুলো বড় হাতের হয়েছে। যদি অল ক্যাপস না দেই তাহলে সবগুলো বড় হবে না, একই সমান হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো ম্যাম চেঞ্জ ছোট হাতের লেখার পরেও যদি এইটা বড় করে দেওয়া হয় তাহলে কি বড় হবে, বড় হাতের হবে? অল ক্যাপস দিতে হবে, অল ক্যাপস দিলে বড় হাতের হতে পারে। ম্যাম ওইটা তো ফন্ট স্টাইল, তাই? কোনটা? ওই যেটা দেখাচ্ছেন যে বড় হবে এখানে বা যা ছোট যা হবে। আছে এটা হচ্ছে সবগুলো ফন্টের ক্ষেত্রে যা যা চেঞ্জ আপনার করতে হবে টেক্সটের সব আপনি এখান থেকে করতে পারবেন। উইন্ডো এখানে তো থেকে আর কি। অনেকগুলো অপশন আছে, শার্প, ক্রিস্প, স্ট্রং, এক একটা এক এক রকম চেঞ্জ হচ্ছে কিন্তু। ম্যাম জি আমি বলেন। সবগুলো বড় হাতের লিখে ফেলেছি, এবার যদি আমি চাই যে আমার বড় হাতেগুলো ছোট হাতের করতে হবে এটা তাহলে বড় হাতের কোনটা লেখার দিব? পরে এই যে দেখেন আমি যখন দিচ্ছি তখন কিন্তু স্মল ক্যাপস দেওয়া সত্ত্বেও এটা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু ছোট হাতের লেখা কিন্তু হয়নি। বুঝতে পারছেন? জি 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 জি। মানে আমি যদি লিখে ফেলি স্মল লেখার পরে লেখাগুলো এটাকে পাচ্ছি না। ছোট বড় করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে আমরা যখন কোনো কি বলে সংকেত যদি লিখি, রাসায়নিক সংকেত যখন লিখি তখন আমাদের হয়তোবা দেখা যায় যেমন H2O লিখতে নিচে লিখতে হয়, H2O। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যেটা আমরা শিখছি ওয়ার্ডে, তাই না? সেই কাজগুলাই এই যে জি ম্যাম। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলোও কাজ করে এখানে। আর এটা ইটালিক, দেখলাম এখান একটা থেকে আন্ডারলাইন আর এটা করা যাবে, কালারও চেঞ্জ করা যাবে। এখন আমরা আসি ক্লিপিং মাস্কে। যদি ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে এখানে ক্লিপিং মাস্ক কিভাবে করব? এই টেক্সটটা এখানে থাকলো, ক্লিপিং মাস্ক যদি করি এখানে একটা ছবি নিয়ে আসি, প্লেস করি, কোনো একটা ছবি নিয়ে নিই। আচ্ছা এটা নিই, ছবি নিয়ে আসছি, ছবি এখানে প্লেস করে দিয়েছি। টেক্সটের লেয়ারটা উপরে দিলাম, টেক্সটের লেয়ারটা উপরে দিয়ে এটা আগে রেস্টারাইজ করে নিই, রেস্টারাইজ করে। আচ্ছা আমরা ইলাস্ট্রেটরে যখন ক্লিপিং মাস্ক করতাম তখন কিভাবে করতাম বলেন তো, যারা ইলাস্ট্রেটর জানেন? ইলাস্ট্রেটরে করতে গেলে তো ম্যাম ইলাস্ট্রেটর ক্লিপিং মাস্ক গুলো ওই তখন আমরা যেই অংশটাকে মাস্ক হিসেবে চাচ্ছি সেটা উপরে রাখতাম, তাই না? জি ম্যাম। মানে আমি যদি টেক্সটের মাস্ক চাই তাহলে আমার টেক্সটটা উপরে থাকতো না, হ্যাঁ 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 টেক্সট উপরে আর ছবি নিচে থাকতো। সেই অবস্থায় আমি দুইটাকে ছবি সিলেক্ট নিচে, করে দুইটা একসাথে সিলেক্ট করে মাস্কিং করতাম, তাই না? তারপরে মাস্কিং করতে হতো। কিন্তু জি। ফটোশপে হবে, জি ফটোশপে যদি এখানে আমি মাস্কিং করতে যাই দেখেন এখানে কিন্তু হবে না, মাস্কিং এর অপশন নাই, উল্টা হবে। আমি এই ছবিটা নিয়েছি, নিচে আমার শেপটা আছে, আমি আগে দেখে নিচ্ছি শেপটা ঠিক জায়গায় আছে কিনা, কেমন আছে। এবার এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেছে, নিচের ও, লেখাটার উপরে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার দেখেন আর আরেকটা জিনিস, ইলাস্ট্রেটরে যখন আমরা ক্লিপিং মাস্ক করে ফেলি মাস্কিং করার পরে কিন্তু ওটা আর ভেতরের অংশ মানে ছবিটা মুভ করে না, ওটা ফিক্সড হয়ে যায়। জি, কিন্তু এটা কিন্তু ওটা ফিক্সড fixed হয় না, হয়ে যায়। এটা ফিক্সড হয় না। এই যে দেখেন এই নিচে আমরা হাঁসের ছবি এক এক জায়গায় দেখতে পাচ্ছি, সরছে এটা, এটা কিন্তু ফিক্সড হয় না। তো আমরা যদি ক্লিপিং মাস্ক করার পরে কোনো জায়গায় সরাতে চাই এটা নির্দিষ্ট পজিশনে আনার পরে ক্লিপিং মাস্ক করতে পারি এক। আর এক হচ্ছে যদি সাপোজ আমি এটা ক্লিপিং মাস্ক করে ফেলছি কিন্তু আমি এটা অন্য কোথাও ইউজ করব, তখন আমি দুইটা লেয়ারকে একসাথে সরাইতে হবে, অথবা এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে লেয়ার দুইটা মার্জ করে দিব। মার্জ করে দিলে এটা তো একটা হয়ে গেল, এটা আর তখন আর সরবে না। অনেক সময় আমরা ফটোশপে মাস্কিং হয়তো করে ফেলছি কারণ জানি যে মাস্কিং এভাবে করতে হয়, কিন্তু মাস্ক করার পরে তো এটা ভেতরে সরছে, আমি যদি সরাই ফেলি তাহলে যে অংশটা আমি চাচ্ছিলাম ওই নির্দিষ্ট অংশটা তো আর থাকবে না। এক হচ্ছে আগে পজিশন ঠিক করে নিব, পজিশন ঠিক করে মাস্কিং করব, আর যদি সেটা না হয় তাহলে আমরা কি করব, লেয়ারটাকে মার্জ করে দিব। সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম। ম্যাম জি রেস্টারাইজড ম্যাম। করলে কি হয় ম্যাম?
রেস্টারাইজ করলে ছবি যখন আমি আনি, ছবি আনার পরে ছবিটাকে রেস্টারাইজ করছি কারণ ওটা স্মার্ট অবজেক্ট থাকে। স্মার্ট অবজেক্ট অবস্থায় এডিটিং করা যায় না। জি ম্যাম, বুঝতে পারছি। অবজেক্টটা দেখেন তাহলে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিই। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এই লেয়ারটার আমি একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এটাকে করছি রাইট ক্লিক করে, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। একটা স্মার্ট অবজেক্ট আছে আমার, একটা স্মার্ট অবজেক্ট নাই। তাহলে আমি স্মার্ট অবজেক্টের আইটা অফ করে রাখলাম। অফ করে রেখে এবার আমি কন্ট্রোল টি, আচ্ছা নতুন পেজের উপরে এটা নেওয়া উচিত, পেজের উপরে নিলে ভালোভাবে বোঝা যাবে। অন্য একটা পেজের উপরে আমি নিই, এটা বাদ দিয়ে একটা খালি ডকুমেন্ট নিয়ে নেই, নেওয়ার পরে ইমেজটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আসছি, একই ছবি একই ডকুমেন্ট থেকে আনছি, এটা জি ম্যাম। স্মার্ট অবজেক্ট ছিল, এটা স্মার্ট অবজেক্ট নাই। এবার এটাকে শিফট অল্টার দিয়ে বড় করছি, সেম মাপে বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। সেম মাপে বড় করলাম, এবার এটাকে ওকে করে দিচ্ছি। এবার আবার এটাকে আমি কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম করছি, একটু ছোট করলাম, আবার কন্ট্রোল টি দিলাম। আর এই যে এটা স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্টটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, ছোট করে একবার ওকে করে দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, আবার একটু বড় করে দিলাম। কিছুটা কি পার্থক্য বোঝা যাচ্ছে? স্মার্ট অবজেক্ট প্রায় তো সেমই ম্যাম। প্রায় সেমই। এটা যদি আমি আরো বেশি ট্রান্সফর্ম করি তাহলে আরো বোঝা যাবে পরিষ্কার। স্মার্ট অবজেক্ট যখন থাকে এটাকে আপনি বারবার ট্রান্সফর্ম করলেও এর গুণগত মান যেটা সেটা কিন্তু ঠিক থাকবে, সেটা সেম থাকবে। সেম থাকবে, জি। আপনার কোনো পরিবর্তন হবে না, রেজলিউশন নষ্ট হবে না বা অন্য কোনো কিছুই হবে না। কিন্তু যদি স্মার্ট অবজেক্ট না থাকে, যখন বারবার একটা অবজেক্টকে ট্রান্সফর্ম করবেন, আপনি ডিজাইন করতে গেলে আপনার 100 বারও ট্রান্সফর্ম করতে হতে পারে, তাই না? সেক্ষেত্রে যদি আপনি স্মার্ট অবজেক্ট করে নেন তাহলে সেটা সুরক্ষিত থাকবে, আর যদি স্মার্ট অবজেক্ট না করে নেন তাহলে ঠিক থাকবে না, একদম সেম টু সেম। যেমন জি ম্যাম, আমাদের বুঝতে পারছি। এডিট করার অনলি ফর এডিট আমরা হচ্ছে রেস্টারাইজ করে নিব, তাই তো? হ্যাঁ, যদি আমার এখান থেকে এখন এডিট করতে হয়, সাপোজ এই যে এখন আমি এই লেয়ারে আছি, স্মার্ট অবজেক্ট করা আছে, স্মার্ট অবজেক্ট করা অবস্থায় যদি আমি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই হবে না। কিন্তু যদি আমি এই লেয়ারে আসি, এই লেয়ারে এসে যদি কাজ করি হচ্ছে, তাই না? লেয়ার রেস্টারাইজ থাকতে হবে এডিট করার জন্য, কিন্তু যখন আমি সেটা বারবার ছোট বড় করছি, কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা কি করব? স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিলে এই প্রবলেমটা আর হবে না। আর এটা একটু রেজলিউশন ভালো ছিল, ছবিটা ভালো ছিল, এজন্য হয়তো অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু আরো যখন বারবার ট্রান্সফর্ম করবেন বা দুইটা ছবি নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, দেখবেন যে স্মার্ট অবজেক্ট করে যেটা রাখছেন সেটা বারবার করে আপনি ট্রান্সফর্ম করলেও খুব বেশি পরিবর্তন হচ্ছে না, খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু যেটা স্মার্ট অবজেক্ট করা নাই সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে।